এখন আমরা আজকে পড়ব হচ্ছে এই টিপসটা কি কোনো কিছুর বিকল্প বা উপায় পথ ইত্যাদি নেই নাই ছিল না রইল না থাকলে এইগুলো থাকলে আমরা আবারও হিয়ার দেয়ার ব্যবহার করব। এখানে আরেকটা রুলস আনলাম কি হিয়ার দেয়ারের ক্ষেত্রে কোনো কিছুর বিকল্প উপায় পথ নাই নেই ছিল না। আচ্ছা, এই ঘটনাটা আমরা উদাহরণ ছাড়া আপনাদের বোঝাতে পারবো না, উদাহরণে যেতে হবে সরাসরি। এখানে দেখেন এই যে কয়েকটা এখানে বেশ কয়েকটা স্ট্রাকচার এনেছি, এই কটা স্ট্রাকচারই হচ্ছে এই টপিকের বা এই টিপসের মূল কথা। এক নম্বর হচ্ছে কোনো কিছুর বিকল্প নেই, কোনো কিছুর বিকল্প নেই, কোনো কিছুর বিকল্প নেই, কোনো কিছুর বিকল্প নেই বা ছিল না। তাহলে কি লিখবো? দেয়ার ইজ। আর ছিল না বোঝাতে ওয়াজ। হ্যাঁ, দেয়ার ইজ এর সাথে নো অল্টারনেটিভ টু। এইবার এই যে কোনো কিছু বলতে যা বোঝায় তা এখানে দিবেন। যেমন আপনি যদি বলেন দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু গো, মানে যাওয়ার ছাড়া কোনো বিকল্প ছিল না বা না যাওয়ার কোনো বিকল্প ছিল না, এরকম ক্ষেত্রে আমরা এখানে টু এর পরে যে ভার্ব লাগবে আমরা সেই ভার্বটা অথবা কোনো একটা বস্তু লাগতে পারে সেই বস্তুটা লিখব। যেমন এখানে বলতেই পারেন যে কোনো কিছুর বিকল্প ছিল না, মানে কলম ব্যবহারের বিকল্প ছিল না। তার মানে দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ টু ইউজিং পেন। বোঝাতে পারছি? তার মানে এখানে হচ্ছে বাকি অংশটা বসবে। গেল একটা স্টাইল। দুইটা স্টাইল হলো ক্রিয়ার কোনো উপায় নাই যে বোঝাতে। যেমন দেয়ার ইজ নো ওয়ে অফ ভার্ব প্লাস আইএনজি। তার মানে কোনো একটা কাজ ছাড়া আপনার আর কোনো উপায় নাই, বিকল্প নাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো ওয়ে। সো নো ওয়ে, নো অল্টারনেটিভ, এগুলো সবগুলো একটা একটা রিপ্লেসে ইউজ করা যাবে, কিন্তু পারফেক্ট হচ্ছে ক্রিয়ার ক্ষেত্রে ওয়ে ব্যবহার করা। দেয়ার ইজ নো ওয়ে অফ রিডিং, মানে কি পড়ার কোনো বিকল্প নাই বা পড়ার ছাড়া কোনো উপায় নাই চাকরি পেতে হলে, টু গেট জব। তার মানে এই ধরনের সেন্টেন্স আছে না, তো সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তারপরে কি ক্রিয়া প্লাস র, কোনো উপায় ছিল না বা রইল না, জাস্ট এখানে কিছুই না, শুধুমাত্র ছিল না বোঝাতে পাস্ট টেন্স, আর এইখানে ছিল উপায় নাই বোঝাতে প্রেজেন্ট টেন্স। এতটুকুই। প্রেজেন্ট টেন্স ইজ আর পাস্ট টেন্স হলো ওয়াজ, আর সব সেম। আচ্ছা, যেমন বলার বা জানার কোনো উপায় নাই যে, তাহলে কি হবে? দেয়ার ইজ নো ওয়ে অফ সেইং অথবা দেয়ার ইজ নো ওয়ে অফ নোয়িং। হ্যাঁ, যে বোঝাতে আবার দ্যাট ব্যবহার করা যেতে পারে যখন অতিরিক্ত অংশ আসবে। তাহলে আমরা এই দেয়ার দিয়ে কয়টা স্ট্রাকচার শিখলাম? 1 2 3 4, চারটা স্ট্রাকচার শিখলাম। চারটাই একদমই চারটা বলতেছি, সরো তিনটা স্ট্রাকচার শিখি, তিনটা। হ্যাঁ, তিনটার মধ্যে আসলে অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে অল্টারনেটিভ আর একটা হচ্ছে ওয়ে। প্রেজেন্ট টেন্স হলে ইজ, পাস্ট টেন্স হলে ওয়াজ। এতটুকুই ব্যাস, মূলত দুইটা স্ট্রাকচার এখানে। এখন এইগুলো নিয়ে স্ট্রাকচার নিয়ে আমরা মুখস্থ করব না, স্ট্রাকচারটাকে একটু বাক্যের মধ্যে বোঝার চেষ্টা করি, একটু দেখি। এই প্র্যাকটিসটা একটু করে না সবাই, দেখি এখানে কি দিয়েছে যেটা আমরা ভুল করতে পারি। এটা বলা বাহুল্য যে 21 শতাব্দীর এই পৃথিবীতে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে চাইলে জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও তথ্যভিত্তিক অর্থনীতির কোনো বিকল্প নেই। একটা লম্বা সেন্টেন্স দেখতে পাচ্ছেন। সো এই ধরনের বড় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করব। সো আপনার একটা জাস্ট উদাহরণটা দেওয়া হচ্ছে শুধুমাত্র দেখার জন্য যে এখানে কিভাবে অ্যাপ্লাই করেছে জায়গাগুলো। আচ্ছা দেখেন, এখানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু স্টাবলিশিং, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু স্টাবলিশিং, ওই জায়গাটা কোথায়? সেটা হলো এই যে জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও তথ্য অর্থনীতির, জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও তথ্য অর্থনীতির কোনো বিকল্প নেই। তার মানে কোনো বিকল্প নাই কোন জিনিসটার? এই যে এইটার, জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও তথ্যনিত্যর ভিত্তিক অর্থনীতির। তার মানে দুইটা জিনিসের, সমাজ গঠন আর হলো অর্থনীতি, এই দুইটার ছাড়া আর কোনো বিকল্প নাই। এখন এর সামনে যা বলছে সেগুলো অন্য কথা, বলুক গিয়ে, ওগুলো নিয়ে আমাদের হেডেক না। আমরা যে রুলসটা শিখছি আজকে, যে টিপসটা শিখছি, সেইটার আলোকে লেখা হচ্ছে এইটুকু, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু, এখানে কোনো অল্টারনেটিভ নাই, টু স্টাবলিশিং প্রতিষ্ঠার জন্য নলেজ বেসড সোসাইটি অ্যান্ড ইনফরমেশন বেসড ইকোনমি। এই যে জ্ঞানভিত্তিক সমাজ, নলেজ বেসড সোসাইটি, এই যে ইনফরমেশন মানে গঠন করার জন্য, অ্যান্ড ইনফরমেশন বেসড ইকোনমি, তার মানে হচ্ছে কি আরেকটা হলো ইনফরমেশন, তথ্যভিত্তিক ইকোনমি ছাড়া কোনো উপায় নাই। দেখতে পাচ্ছি? তাহলে আমরা এই ধরনের উদাহরণ আমরা আরও পাবো, আপনাদের দিয়েও কিছু প্র্যাকটিস করাবো। আচ্ছা 2 3 4 এটা একটু দেখি এই উদাহরণগুলোতে কিভাবে আছে। সাদ্দাম, নার্গিস, ক্লাসটা শেয়ার করব। 2 নাম্বার, স্বাধীনতা সংগ্রামে
সেও যে একজন যোদ্ধা তাকে দেখে বিশ্বাস করার উপায় রইল না। আহা, এই যে বিশ্বাস করার উপায় রইল না, এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া ক্রিয়া মানে এই যে বিশ্বাস করা একটা ভার্ব, এই ভার্বের সাথে র আছে। সো এই ক্রিয়ার কোনো উপায় রইল না, উপায় রইল না, থাকলো না, ছিল না, এরকম অর্থে আমরা কি করবো? এটা 37 BCS আসা প্রশ্ন। সো দেখেন দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, ওয়াজ নো ওয়ে অফ। হ্যাঁ, স্ট্রাকচারটা কি? দেয়ারের পরে ইজ অথবা ওয়াজ বসবে টেন্স অনুসারে। নো ওয়ে অফ এটা হলো আমাদের কোনো উপায় থাকলো না সেটুকুর ইংরেজি। আর কিসের? বিশ্বাস করার, বিলিভিং। বিলিভিং মানে ভার্ব, মানে কোনো ক্রিয়া। তাহলে আমাদের এই স্ট্রাকচারটুকু হয়ে গেল। আর বাকি অংশটুকু আমাকে দ্যাট দিয়ে সাজাতে হবে, কিংবা সেটা সেন্টেন্সের অবস্থা যেরকম সেরকম সাজাতে হবে, ওইটার হিসাব না এখানে। ঠিক আছে, পরেরটা আসেন। তার সিদ্ধান্তের কোনো বিকল্প ছিল না। তো কি করা হয়েছে ইংলিশটা? দেয়ার ওয়াজ ছিল না, পাস্ট টেন্স, নো অল্টারনেটিভ টু। হ্যাঁ, অল্টারনেটিভ টু, তার মানে এখানে নো অল্টারনেটিভ টু হিজ ডিসিশন, মানে তার সিদ্ধান্তের, এই যে সিদ্ধান্ত, এটা নামবাচক শব্দ, এই জন্য অল্টারনেটিভ টু ব্যবহার করা হচ্ছে। যদি ক্রিয়াবাচক শব্দের সাথে থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম হচ্ছে ওয়ে অফ। আচ্ছা, তোমার যাওয়ার আর কোনো পথ রইল না। এই যে দেখেন যাওয়ার, যাওয়ার। সো দেয়ার ইজ নো আদার ওয়ে, তার মানে ওয়ে অফ ব্যবহার করলাম। দেয়ার ইজ নো আদার ওয়ে ফর ইউ টু গো। হ্যাঁ, মানে তোমার যাওয়ার আর কোনো উপায় ছিল না। দেয়ার ইজ নো অল্টারনেটিভ বা দেয়ার ইজ নো ওয়ে, হ্যাঁ, অফ গোয়িং ফর ইউ, মানে তোমার জন্য। এখানে আপনি এই জায়গাটাকে ভিন্নভাবেও সাজাতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। মূল থিমটা হচ্ছে আমরা এখানে উপায় রইল না, এই রইল না অর্থে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের দিকে, ছিল না বলে নাই, রইল না, এটা প্রেজেন্ট টেন্স থিম দিচ্ছে, এই জন্য ইজ হবে। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত 4টা স্ট্রাকচার আমরা দেখলাম এভাবে ব্যবহার হচ্ছে। এখন আসেন আমরা নিজেরা প্র্যাকটিস করব এই কয়েকটা, 5, 6, 7 নিজেরা ব্যবহার করি, দেখি নিজেরা এগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করি। বলেন কি হবে? পরীক্ষা ভালো করার কোনো শর্টকাট ছিল না। ছিল না, বানানটা ভুল আসছে। পরীক্ষায় ভালো করার কোনো শর্টকাট ছিল না, এটাকে কি করব? দেয়ার দ্বারা শুরু করব। ছিল না, পাস্ট টেন্স, দেয়ার ওয়াজ। পরীক্ষায় ভালো করা, পরীক্ষায় ভালো করা, হ্যাঁ, এটাকে আসলে আমরা ভার্বের দিকে নেব না কোন দিকে নিব বলেন? দেয়ার ওয়াজ নো ওয়ে অফ, পরীক্ষায় ভালো করা, ডুইং বেটার ইন এক্সাম। পরীক্ষায় ভালো করার কোনো শর্টকাট, দেয়ার ইজ নো ওয়ে অফ ডুইং বেটার ইন এক্সাম। আচ্ছা, এইখানে 1 মিনিট, এইখানে শর্টকাট ছিল না, তাই না? এখানে কিন্তু এখানে নো শর্টকাট দিতে হবে, এই ওয়েটাই এখানে চলে আসবে, একটু চেঞ্জ হয়েছে। দেখেন এই যে আমরা আলোচনা করতে গেলে শিখি দেয়ার ইজ নো শর্টকাট, এই যে উপায়ের জায়গায় যে কথাটা আসছে সেটা হলো শর্টকাট, তাহলে আমাকে শর্টকাটটা এখানে বসাই দিতে হবে। দেয়ার ওয়াজ নো শর্টকাট, এখানে কোনো শর্টকাট ছিল না, ওয়াফ ডুইং বেটার ইন এক্সাম, পরীক্ষায় ভালো করার। বুঝতে পারছি? এই প্রশ্নটায় আপনারা আরেকটু জিনিস শিখলেন, আরেকটা জিনিস আমরা শিখলাম, সেটা হলো এই ওয়ের জায়গাতে যদি কোনোভাবে এরকম দিয়ে দেয় যে উপায় ছিল না, আর এখানে উপায়ের জায়গায় একটা কথা কি দিয়েছে? শর্টকাট, তাহলে আমাকে ওই শর্টকাটটা এখানে বসাতে হবে। কোনো আমরা শিখছি হলো উপায় ছিল না, সেটা হলো ওয়ে, উপায় অর্থে ওয়ে ব্যবহার করতাম। সো এখানে বলছে কোনো শর্টকাট ছিল না, তাহলে আমরা এখানে শর্টকাট বসাবো। কোনো রাস্তা ছিল না, ওই জন্য ওয়ে আসে। হ্যাঁ, কোনো নির্দেশনা ছিল না, তাহলে দেয়ার ইজ নো ওয়ে অফ ডিরেকশন, দেয়ার ইজ নো ডিরেকশন, ডিরেকশন বসাবো। তার মানে এইটা আরেকটা স্ট্রাকচার যে যা ছিল না তা নো এর পরে বসাই দেব। সততার কোনো বিকল্প নেই, দেয়ার, দেখি দ্রুত এখন আপনারা পারবেন, ইজ নো অল্টারনেটিভ, বিকল্প, দেয়ার ইজ নো অল্টারনেটিভ
টু অনেস্টি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আচ্ছা, এখানে আমরা অল্টারনেটিভ টু অনেস্টি এটা দিতে পারি, কিন্তু এইটার চেয়ে আরেকটা সুন্দর বিকল্প আছে। দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর অনেস্টি। দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর অনেস্টি। এখন দেখেন এই অল্টারনেটিভ শব্দটাকে আমরা চেঞ্জ করে চাইলে এখানে সাবস্টিটিউট শব্দটাও ব্যবহার করতে পারি। সাদ্দাম লিসেন দেয়ার ইজ নো অল্টারনেটিভ ট্রুথ। ওকে, সততা বলতে আমরা অনেস্টিটাই ব্যবহার করলে ভালো হয়। পরেরটা, সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো উপায় ছিল না। আবারও দেয়ার দিয়ে শুরু করতে হবে। ছিল না, পাস্ট টেন্স। দেয়ার ওয়াজ নো, উপায়ের কথা বলছে, তার মানে আমার ওয়ে। সিদ্ধান্ত নেওয়া, এটা সিদ্ধান্ত নেওয়া ভার্ব, এই জন্য আমরা ওয়ে ব্যবহার করলাম। দেয়ার ওয়াজ নো ওয়ে অফ সিদ্ধান্ত নেওয়া, টেকিং ডিসিশন, সঠিক সময়ে, ওয়ে অফ টেকিং, দেয়ার ইজ নো ওয়ে অফ টেকিং ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার কোনো উপায় ছিল না সঠিক সময়ে, অ্যাট রাইট টাইম, অ্যাট right time, at right time. There is no substitute for honesty. There was no way taking decision at right time. এখানে কোনো সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো কি ছিল না, উপায় ছিল না। এখন এই ধরনের সেন্টেন্সকে কিন্তু কেউ যদি মনে করে যে না আমরা এইভাবে করব না, আরো বিকল্প স্ট্রাকচারে নিয়ে এসে করব, সেটাও করতে পারে। তো এখন বিকল্প স্ট্রাকচারগুলো কি হতে পারে? আচ্ছা, আমি দেখাবো এগুলো হচ্ছে কি কিভাবে করা যায় আর কি। আরো এখানে দেয়ার ইজ নো ওয়ে টু মেক টাইমলি ডিসিশন, এইভাবে বলা যায়। টু মেক দিয়েও করা যায়, করলে করা যায়। আচ্ছা, এই তিনটা শেষ, আমরা যাই পরের কয়েকটাতে। আর এই তিনটা করলে আমাদের এই রুলসটা শেষ হবে। ধৈর্যের কোনো বিকল্প রইল না, ধৈর্যের কোনো বিকল্প রইল না। দ্রুত বলতে হবে। সফলতার জন্য কঠোর পরিশ্রমের কোনো পথ নেই, কোনো পথ নেই। সমস্যা সমাধানে তার হাতে আর কোনো উপায় ছিল না। আচ্ছা, হ্যাঁ, এখন দ্রুত আপনারা কমেন্ট করতে থাকেন। বলছে ধৈর্যের কোনো বিকল্প নেই, তার মানে দেয়ার দ্বারা শুরু করবো আমরা সেন্টেন্সটা। বিকল্প রইল না, রইল না এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে করব। রইল না প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স দুই দিকে ইঙ্গিত করে। কি করা যায় এটাকে? মানে পাস্ট টেন্সেই করি, পাস্ট টেন্সে দেই। দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ, দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ মানে এখানে কোনো বিকল্প রইল না। কিসের? ধৈর্যের। টু প্যাশন্স, টু প্যাশন্স, ধৈর্যের কোনো বিকল্প রইল না। এখন কেন আমরা অল্টারনেটিভ ইউজ করি এইটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? যদি দেখেন যে আপনি নাউন নিয়ে কথা বলতেছে, তখন আমরা টু এর পরে নাউনটা বসালে ভালো হয়। আর যদি দেখেন ভার্বের বিকল্প ভার্ব বা ক্রিয়া প্লাস র থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা হলো অফ নেই। অফ মানে কি? ওয়ে অফ, নো ওয়ে অফ, ওইটা ব্যবহার করি। সফলতার জন্য কঠোর পরিশ্রমের কোনো পথ নেই। দেয়ার ইজ নো। আচ্ছা, ওয়ে অফ, এই যে কঠোর পরিশ্রমের, তার মানে ওয়ে অফ হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং অথবা ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের, হ্যাঁ, সফলতার জন্য, ফর সাকসেস, ফর সাকসেস। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু পেশেন্স। লিখতেছেন তো? দ্রুত লিখতে হবে, লেখার প্র্যাকটিস করতে হবে। ট্রান্সলেশন মানেই হচ্ছে লেখা। আপনি যদি এখানে ধৈর্য সহকারে না লিখতে পারেন, তাহলে ট্রান্সলেশন তো আর হবে না। বলেন, এখানে হাত চালাতে হবে প্রচুর। সম্ভব হলে খাতায় লিখবেন আপনারা, কারণ পরীক্ষায় তো খাতায় অ্যাপ্লাই করবেন। এখনও তো বাংলাদেশে ডিজিটাল খাতা আসেনি। তো এই কারণে ট্রান্সলেশন ক্লাসগুলো কমেন্ট হচ্ছে একেবারে পারতপক্ষে যদি খাতা সামনে না থাকে, চেষ্টা করতে হবে ক্লাসগুলো খাতায় করার।
সমস্যা সমাধানে তার হাতে আর কোনো উপায় ছিল না। দেয়ার উপায় ছিল না, ইজ নো ওয়ে অফ, উপায় মানে ওয়ে, হ্যাঁ, ছিল না। দেয়ার ইজ নো আর কোনো, তার মানে দেয়ার ইজ নো অ্যানাদার ওয়ে, এখানে আর একটু বাড়াই দিতে হবে, হ্যাঁ, দেয়ার ইজ নো আদার ওয়ে দিতে পারেন, দেয়ার ইজ নো আদার ওয়ে অফ, সমস্যা সমাধানে। তাহলে এটা কি ভার্বের সাথে, তাই না? সমস্যা সমাধান, দেয়ার ইজ নো আদার ওয়ে অফ, সমস্যা সমাধানের ইংলিশ কি? সলভিং প্রবলেম, সলভিং প্রবলেম কোথায়? ইন হার হ্যান্ড, তার হাতে, সলভিং প্রবলেম ইন হার হ্যান্ড। দেয়ার ইজ নো ওয়ে অফ ওয়ার্কিং হার্ড ফর সাকসেস, নার্গিস, ঠিক আছে। এই হচ্ছে আমরা এখানে দেখেন এই রুলসের মধ্যে আমরা 10টা উদাহরণ প্র্যাকটিস করলাম, 10টার মধ্যে কয়েকটা দেখলাম আর 6টা নিজেরা প্র্যাকটিস করলাম। সো এইভাবে আপনি হাজার হাজার এক্সাম্পল পাবেন, এবং এক্সাম্পল সহ যদি পড়তে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে এক্সপার্ট 9 কোড অফ ট্রান্সলেশন এই বইটার উপর জোর দিতে হবে। 9 কোড অফ ট্রান্সলেশন এই বইটা আপনাদের জন্য একেবারে ট্রান্সলেশনে শেখার মোড় ঘুরিয়ে দিবে। আমরা যে 9টা কোড নিয়ে কথা বলি সব এই বইতেই থাকবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত এই টিপসটা আলোচনা। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে।